যে আমাদের 31 তারিখের মধ্যে আমাদের প্রজ্ঞাপনটি জারি করতে হবে। আর যদি তা না করে, পেটের ক্ষুধা সবচেয়ে বড় ক্ষুধা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ডেইলি ক্যাম্পাস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। আমরা পে স্কেল নিয়ে আলোচনা করব। আপনারা জানেন কর্মচারীদের কষ্ট লাঘবে এবং দীর্ঘদিন পর সরকার একটি পে স্কেলের জন্য পে কমিশন গঠন করে দিয়েছিল। পে কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এখন কি অবস্থা বা সরকারি কর্মচারীরা আসলে কি চাচ্ছেন, বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক আমাদের এম এ হান্নান ভাই, এবং আমাদের সঙ্গে আছেন 17 থেকে 20 গ্রেড কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক আমাদের মোহাম্মদ রফিকুল আলম ভাই। ভাই, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভাই, আমরা প্রথমেই চলে যেতে চাই, হান্নান ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাই, আমরা দীর্ঘদিন ধরে দেখলাম পে স্কেল নিয়ে বিভিন্ন আলোচনা হলো, অনেক কিছু হলো, শেষ পর্যায়ে এসে প্রতিবেদনও জমা দেওয়া হলো। এখন কি অবস্থা? ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসের সম্মানিত সঞ্চালক, আজকের একটি ভালো প্রশ্ন করেছেন। আমরা কর্মচারীরা দেশের রাষ্ট্রীয় একটা অংশ। রাষ্ট্রের অংশ হিসাবে আমরা জনগণের সেবা দিয়ে থাকি। আমরা একটা অরাজনৈতিক লোক, আমরা কোনো সংগঠনে, অরাজনৈতিক সংগঠন আমাদের। আমরা সবচেয়ে ভূমিকা পালন করি যে আমাদের কর্মচারীদের যে সমস্ত বিষয়গুলো, অভাব অনটন, এইগুলি তুলে ধরেই আমরা আমাদের কর্মচারীদের জন্য কাজ করি। তা বিগত দিনে সরকারের সময় দেখেছেন, একটা ফ্যাসিস্ট সরকারের সময় আমরা এই 15 সালের পে কমিশনে আমরা দাবি করেছিলাম যে একজন জেলখানার আসামি যে খাবারটা খায়, যদি 6 জন পরিবারের আপনি সেই খাবারটাও দিতে চান, তাহলে প্রতি মাসে লাগে 22,500 টাকা। কিন্তু আমরা সুপারিশ করেছিলাম যে আমাদের মিনিমাম 25,000 টাকা আমাদেরকে স্যালারি বরাদ্দ করার জন্য। কিন্তু সেই সময় সেই সরকার সুপারিশ করছিল, যা করেছিল তার মধ্যে মাত্র 8,250 টাকায় 6 জন পরিবার খাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে সরকার, বিগত সরকার। তখন থেকে 8,200 টাকা দিয়ে একজন 6 জন পরিবারের ঘর ভাড়া, চিকিৎসা করানো, মা বাবার ছেলে মেয়েদের লেখাপড়া, তার খাবার ভরণ পোষণ করা খুবই কষ্টকর বিষয় ছিল। এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রতি সরকারি নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর আমাদের কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে, পে কমিশন গঠন হবে, সেখানে বেতন বৃদ্ধি হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেও আমরা সেটা পাইনি। কথা তো বলতে পারিনি। ফ্যাসিস্ট সরকারের সময় কথা বললেই আমাদেরকে নির্যাতন করা হতো, হয়রানি করা হতো, যে কেস মামলা মোকদ্দমা বহু কিছু দেওয়া হতো, হয়রানি করতো সবসময়। একটি সুযোগ আমরা পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থান মধ্য দিয়ে 1500 লোকের রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক সরকার পাবো বলেই আমরা বিশ্বাস করেছি এবং আজকে কথা বলার সুযোগ পেয়েছি আপনার সাথে। এই জন্য শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের আশা ছিল ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বের একজন নন্দিত নেতা, তিনি বুঝবেন আমাদের বিষয়গুলো। আজকে যদি সাধারণ মানুষ আমাদের কথাগুলো বুঝে, যে জনগণের সেবা দেয় আমরা, সেই জনগণ যদি জানে যে একজন 4th শ্রেণী কর্মচারী মাত্র বেতন পায় 8,250 টাকা দিয়ে 6 জন পরিবার নিয়ে খেতে পারে কিনা, তিনি ঢাকা শহরে চলতে পারেন কিনা, তারপরেও আমরা সেবা দিচ্ছি। আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে আমরা পরিচালনা করছি, দেশের উন্নয়ন বলেন বা সরকারের সমস্ত নীতি নির্ধারণগুলো বাস্তবায়ন করছি। কিন্তু আমরা যে অভাবে আছি আজকে, সেই অভাবটা আর সহ্য করার মতো সুযোগ নেই। আমরা দীর্ঘদিন আমরা নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যে মৌলিক অধিকারের জন্য লড়াই করেছিল, 5 জুলাই পর হতে আমরা কথা বলা শুরু করেছি এবং কথা বলতে পারছি। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে পেয়ার দিয়েছিলাম যে আগে আমরা অতীতের সরকারের সময়, আপনি জানেন যে স্বৈরাচার সরকার ছিল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তার সাথে থেকে আমরা আন্দোলন করে আমরা উৎসব বোনাস, টাইম স্কেল, সিলেকশন গ্রেড এগুলো আদায় করেছিলাম। সার্ভিস বেনিফিট সমস্ত কিছু বঞ্চিত করে দিছে, কেটে দিছে এই বিগত সরকার। বেগম খালেদা জিয়ার সময় 3 বারের তিনি প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময় আমাদের কাজ নেই, মজুরি নেই আদেশ দিয়েছিলেন
বেতন বৃদ্ধি করেছিলেন। যখনই আমরা আন্দোলন করতাম গণতান্ত্রিকভাবে তিনি আমাদেরকে ডেকে আলোচনা করে বিষয়গুলো নিষ্পত্তি করতেন, আমরা রাজপথে নামতে হতো না। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের যে একটি পরিবর্তনশীল অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করবে, নিরসন করবে বিধায় তো এই সরকারকে সবাই ম্যান্ডেট দিয়েছে, ছাত্র জনতা সবাই সকলে মিলে। বৈষম্য দূর হবে, বৈষম্য তো দূর হচ্ছেই না। আমরা আন্দোলন করছি বৈষম্য দূরের বিপক্ষে, সেই বৈষম্য তো দূর হচ্ছেই না, আরো বাড়ছে। কোথায় আপনি দেখেন একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর জন্য 20,000 টাকা বরাদ্দ করেছে, ওনারা সুপারিশ করেছেন। আর একজন কর্মকর্তার জন্য, সচিবের জন্য 1,60,000 টাকা তিনি নির্ধারণ করেছেন, সুপারিশ করেছেন। না, আপনি দেখছেন এখানে এখনো বৈষম্য। বৈষম্য মানে কি পাহাড় সমান বৈষম্য জমে গেল। আমি তাহলে আপনার সঙ্গে আরো এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আমি একটু রফিক ভাইয়ের কাছে আসি। বলেন। রফিক ভাই, যে বিষয়টা যে আমরা দেখলাম কমিশন গঠন করে দেওয়া হলো, 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। 6 মাসের মধ্যেই তারা দিয়েছেন, যদিও আপনাদের দাবি ছিল নভেম্বরের 30 তারিখের মধ্যে। কমিশন যে প্রতিবেদন জমা দিল, অনেক সুপারিশও করেছে। বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন, সুপারিশগুলো কি অবস্থা? ধন্যবাদ সঞ্চালক, আপনি আমাকে আজকে এই যে ডেইলি ক্যাম্পাসে সংযুক্ত করার জন্য এবং সুন্দর প্রশ্ন করেছেন। এখানে অত্যন্ত বিজ্ঞ একজন সংগঠক, আমার সহযোগী সংগঠক, যে বাংলাদেশ সমন্বয় পরিষদের শ্রদ্ধাভাজন আমার প্রিয় নেতা জনাব এম এ হান্নান আমার সাথে উপস্থিত রয়েছেন। আসলে উনি ওনার যে ব্যক্তিগত মানে হৃদয় থেকে আজকে যে কর্মচারীদের যে দুঃখ দুর্দশা এবং যে নৈতিকতা, এই নৈতিকতার মধ্যে ঢুকে গিয়ে উনি ওনার যে ব্যক্তিগত মানে হৃদয়ের কথাগুলো এগুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমি ওনার সাথে অত্যন্ত সহমত। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে, আজকে আপনি দেখেন যে প্রায় 13 বছর যাবত আজকে আমরা টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ইতিমধ্যে আপনি আমার সহ আলোচকের সুন্দর সুন্দর উপস্থাপনায় সুন্দর সুন্দর কথাগুলো শুনেছেন, আমাদের বৈষম্যের কথাগুলো। আমি ওইদিকে যাব না। আমরা 5ই জুলাই যে বিগত সরকারকে হটিয়ে, বিগত নির্যাতিত জালেম নিপীড়িত যে সরকার ছিল, এই সরকারকে হটিয়ে যে একটা নতুন বাংলাদেশের উদ্দীপনা নিয়ে যে নতুন সরকার, নয়া সরকারের যে আবির্ভাব হয়েছিল, আমাদের কাছে একটা বিশাল প্রত্যাশা ছিল। কিরকম ধরনের প্রত্যাশা ছিল যে নতুন বাংলাদেশটা কেমন হবে, এটা শুধু আমরা মানে তরুণরা মানে উচ্ছ্বাস করে তাকিয়ে থাকবো, এবং আমরা যে সরকারি চাকরিজীবী যারা আছি এখানে মানে আমরা শুধু মানে অবিলাস করে উপভোগ করব এরকম। কারণ এখানে একটা ওয়ান সেন্সিটিভ বিষয় ছিল, যেটা মানে আপনি উপলব্ধি করবেন যে সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে একটা প্রতিযশা অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী একজন, নোবেল বিজ্ঞানী, নোবেল মানে বিজয়ী একজন অর্থনীতিবিদ, আমাদের যে মানে মাননীয় প্রধান উপদেষ্টা, উনি এসেই প্রথম যে জিনিসটা শুরু করেছিলেন সরকারি চাকরিজীবীদের উপরে, যে জনপ্রশাসন সংস্কার করবেন, উনি কিন্তু এটাতে হাত দিয়েছিলেন। উনি হাত দিয়েই মানে হঠাৎ করে কেন যেন কার ইশারায়, হ্যাঁ, উনি একটু থেমে গেলেন। বাংলাদেশে যে নতুন সরকার, মানে এই যে আমার যে সহ আলোচক বললেন যে 1500 তাজা রক্তের বিনিময়ে বহু মানুষ আজকে হাত নাই, পা নাই, চোখ নাই, বহু মানুষ পঙ্গু অবস্থায়, এই অবস্থা থেকে উত্তরণ করে আজকে নতুন বাংলাদেশে সরকারি কর্মচারীদেরকে নিয়ে প্রথম বসা উচিত ছিল এই সরকারের। কিন্তু উনি তা না করে উনি ওনার মতো মানে ওনার উদ্দীপনা নিয়ে মানে উনি চলেছেন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কর্ণকহরে মানে বিভিন্ন উপদেষ্টা, আজকে আমরা যে স্পেস স্কেল নিয়ে আন্দোলন করেছি, আপনি ইতিমধ্যেই জানেন, আপনি বহুদিন ধরে সাংবাদিকতার সাথে সংযুক্ত, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। আমি বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের মানে এই যে দাবানল, মানে এই যে বিগত সরকারি দাবানলের অত্যাচারের শিকার, মানে আমাকে বারবার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কেন আমরা আন্দোলন করছি? আমরা বলছিলাম যে বৈষম্যের শিকার, এই বৈষম্য নিরসন কল্পের জন্যই তো এই সরকার গঠিত হয়েছে। আজকে দেখেন তাদের প্রথম এবং দ্বিতীয় দাবিটা কি ছিল। তাদের প্রথম দাবি ছিল যে তারা বয়স মানে সীমা 32 করবেন, এবং চাকরির ক্ষেত্রে মানে প্রবেশে মানে বের হওয়ার ক্ষেত্রে 62 করবেন। এটাই ছিল তাদের মানে আন্দোলন। এই আন্দোলনটা নিয়ে মানে এই সরকার গঠিত হয়েছিল, কিন্তু তারা এটা করেন নাই। 32 গ্যাজেট করা হলো, আজকে বয়স সীমা 62-র মধ্যে নেই, তারা সচিবরা উপকৃত হতেন। আমি ওই বৈষম্যের কথা বলছি না। আজকে যে সুন্দর একটা অবকাঠামোর মাধ্যমে আমাদের বিভিন্ন সংগঠন থেকে এই মাননীয় মানে পে কমিশনের চেয়ারম্যান স্যার জাকির স্যার, আমরাও দেখা করেছি, উনিও দেখা করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন আমরা প্রস্তাবনা দিয়েছি, আমাদের কথাগুলো ধৈর্য সহকারে শুনেছেন। উনি এই রিপোর্টটাও জমা দিয়েছেন। যেটাই হোক মানে আপনি মানে ইয়েতে আমরা ভেবেছি
আমরা এখনো ভাবছি যে ইনশাল্লাহ মানে এই সরকারের সময় যেহেতু একজন সুযোগ্য মানে আপনারা এখনো মানে আশাবাদী যে হ্যাঁ, অন্তর্বর্তী 100% সরকার pay scale নিয়ে যাবে? 100% আমরা আশাবাদী, কারণ এখানে এখনো চিফ অ্যাডভাইজার মানে যিনি মানে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন, এই প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যার যেহেতু এখনো বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আমরা এখনো সময় আছে, উনি তো ইচ্ছে করলে 1 ঘন্টার মধ্যে পারেন। আমরা আশা করব যে 2-1 দিনের ভিতরে এটার একটা প্রজ্ঞাপন জারি করে বা ওনার আমলে এটা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের হৃদয়ের যাতে আঙ্গিনায়, খুব দ্রুত হ্যাঁ, যাতে আপনার পে স্কেলটা হৃদয়ের আঙ্গিনায় যাতে সরকারি কর্মচারীদের মনে উনি ঠাঁই দিয়ে দেন। উনি ওকে, হ্যাঁ, আমরা একটু হান্নান ভাইয়ের কাছে যাবো। ভাই, যদি হলো রফিক ভাই বলছিলেন যে আপনারা এখন আশাবাদী, যদি এই আশার ব্যত্যয় ঘটে, অর্থাৎ যদি এই সরকার পে স্কেল বাস্তবায়ন না করে বা গেজেট না দেয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমরা দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মসূচি পালন করে আসছি। সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে যেমন জনগণের সেবা করতে চাই, রাষ্ট্রের উন্নয়ন চাই, রাষ্ট্রের একটি ভালো সরকার কামনা করি এবং ইনসাফ ভিত্তিক ব্যবস্থাটা চালু করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা খুব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডক্টর ইউনূস সাহেবকে অনার করে, এই উপদেষ্টাদেরকে অনার করে আমরা আমাদের কর্মসূচিগুলো সিম্পলভাবে উপস্থাপন করছি, চাচ্ছি। এর মধ্যে কিছু কিছু দেখছেন আপনি, বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা একটা কথা বলেছেন, যে কথাগুলো বলেছেন বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদেরকে সে অপূর্ণ করছে, অপমানিত করছে। আমরা সরকারের পার্ট, আমরা জানি কে কোন উপদেষ্টা কি করেছে এই 1-1.5 বছরে। আমরা সমস্ত কিছুর হিসাব নিব এবং আমরা এখন আশা করতেছি ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আমাদের 31 তারিখের মধ্যে আমাদের প্রজ্ঞাপনটি জারি করতে হবে। আর যদি তা না করে, পেটের ক্ষুধা সবচেয়ে বড় ক্ষুধা। পেটের ক্ষুধা থাকলে কোনো মানুষ মারতেও দ্বিধা করে না। মানুষ খুন খারাপি কেন করে? অনেকে দেখবেন পেটের ক্ষুধার কারণে করে। আমরা আমাদের ক্ষুধার জন্য আগামীকালকে আমরা কর্মসূচি দিব এবং আগামীকাল আমরা ডাকছি। আমরা আশা করতেছি যে কালকের মধ্যেই আমাদের পে কমিশনের রিপোর্ট দেওয়া হয়ে গেছে, গ্যাজেটটি প্রজ্ঞাপনটি জারি করে দিবে। আর যদি তা না দেয়, তাহলে আমাদের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে, আমরাও শেষ কাজটি করার জন্য কালকে আহ্বান করব এবং সারা বাংলাদেশের কর্মসূচি দিব এবং সারা বাংলাদেশের কর্মচারীদেরকে বলবো, দল মত নির্বিশেষে আমরা যে কর্মসূচি কেন্দ্রীয় পরিষদ থেকে গ্রহণ করা হবে, সবাই সেটাকে পালন করার জন্য প্রস্তুত হয়েছে। আজকে 2টি দিন দেখেছেন যে আমরা তেমন কোনো কর্মসূচি দেই নেই। শুধু তার যে আমাদেরকে যে অপমান করছে, যে আমাদের প্রতি অবহেলা করেছে, অবহেলা করে কথা বলেছে এবং আমাদের এই পে স্কেল যেন না পাই সেজন্য যে ষড়যন্ত্র করেছে, তার বিরুদ্ধে যারা যারা করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। এবং আমরা বলতে চাই যে আগামীকাল যেন আমাদের রাজপথে না যেতে হয়, আমাদের কঠিন কর্মসূচিতে না যেতে হয়। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকেও আমি অনুরোধ করছি আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যদি আমাদেরকে রাজপথে নামায় তাহলে কঠিন একটি অবস্থা হবে। এবং আপনি আর একটি জিনিস দেখবেন, জুলাইয়ের পরে আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে উৎসাহ স্থাপনা করবেন, আমাদের যদি পেটে ভাত না থাকে আমরা ভোট দিতে যাব কি করে? আমরা কি করে যাব বলেন? আজকে আমরা একটা ভালো সরকার চাই, কিন্তু এমন একটা সরকার, আপনি দেখছেন অতীতের এরশাদ সাহেব সরকারের সময় নির্বাচনে সে ইশতেহার দিয়েছে রাজনৈতিক দলগুলো কর্মচারীদের জন্য কি করবে। আজকে স্বাধীন সার্বভৌম দেশে একটি বৈষম্যমূলক সরকার যেখানে উপস্থিত, সেইখানে একটি নির্বাচন হচ্ছে, এমন কোন দল আমরা দেখতেছি না। একমাত্র জুলাই যোদ্ধা ছাড়া কেউ আমাদের জন্য কথা বলেছে? ইশতেহার তো দূরের কথাই, আমাদের যে বেঁচে থাকার যে লড়াইটা, সেই লড়াইটার প্রতিও তাদের সমর্থন নাই। মানে আপনি বলতে চাচ্ছেন জুলাই যোদ্ধারা আপনাদের বৈষম্য আমাদের কথাগুলো বলছে, তাদের জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তারা যে লড়াইটা করেছে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা চালু করার জন্য, তারা সে কথাটা প্রকাশ করছে। কিন্তু আমরা যাদের প্রতি আশাবাদী, যে সমস্ত দল সরকার গঠন করবে, তারা কি করছে? তাদের কি উচিত ছিল না? তারা কি চায় যে আমরা রাজপথে যাই? এই সময় সামনে নির্বাচনের আর কয়েকটা দিন বাকি আছে, এই সরকার চলে যাবে, এটি বিশৃঙ্খলা হবে রাষ্ট্রে। সে রাষ্ট্রীয় প্রশাসনে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে দেশটার অবহেলা তো হয় না? দেশটার কি থাকে?
এই জন্য আমরা চাচ্ছি, আমরা এখনো অনুরোধ করছি আমাদেরকে এই পথে যেন না নেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছে আহ্বান করছি যে প্রধান উপদেষ্টাকে বলেন আমাদের কাজগুলো পে কমিশনের রিপোর্টটা বাস্তবায়ন করে যাক, আর না হলে আমরা চরম পর্যায়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব। এবং সারা দেশের কর্মচারীদেরকে আজকে আপনার এই ডেলি ক্যাম্পাসের মাধ্যম থেকে আমি আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে আমাদের বেঁচে থাকার লড়াইয়ে আজকে আমাদের প্রাপ্য অংশ আদায় করার লক্ষ্যে সবাই একসাথে আমরা মাঠে নামবো। আচ্ছা, আমরা রফিকের কাছে আছি। ধন্যবাদ। অনেক দলই বলতেছে যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বা যদি আমরা আরো দল ধুয়ে থাকি যে একটা সুন্দর বাংলাদেশ গড়ার কথা, পরিবর্তন হবে অবশ্যই। তো এই পরিবর্তনের জন্য আসলে আপনাদের পে স্কেলটা কতটা প্রভাব ফেলবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ তুহি ভাই। আসলে বিষয়টা এরকম যে আমরা মানে নিউ বাংলাদেশ, মেড ইন নিউ বাংলাদেশ, এই যে এটার যে একটা সারা নতুন বাংলাদেশ গড়ার যে সারা, এই সারার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে এসেছে। তারেক রহমান বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে একটা সুন্দর সুন্দর বিভিন্ন ইয়ে করছেন। আপনি জামাতি ইসলামের পক্ষ থেকেও বা 11 দলীয় জোটের পক্ষ থেকেও এগুলো সুন্দর, যে তরুণ বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে কিছু কিছু নীতি যা তারা যে কনসেপ্ট গুলো দিচ্ছে। আমরা প্রত্যেকটা দলকে, আমরা যেহেতু অরাজনৈতিক প্রতিষ্ঠান, অরাজনৈতিক ভাবে আমরা চলি, এখানে আমার যে সহ-আলোচক, আমার অত্যন্ত বিজ্ঞ এবং মেধাবী একজন সহ-আলোচক, উনি বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের নই, আমরা সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীদের নিয়ম এবং নীতির আলোকেই আমরা সরকারি কাজগুলো পরিচালনা করে থাকি। সেখানে যদি একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশে যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হয়, একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হয়, একটা দুর্নীতিগ্রস্ত থেকে উদ্ধার করে যদি সৎ কর্মশীল জীবনযাপনের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে হয়, এবং ঘুষ প্রথা থেকে বেরিয়ে আসার জন্য যদি একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হয়, আপনার অবহেলিত অবকাঠামো থেকে বেরিয়ে আসার জন্য যদি একটা নতুন উদ্দীপনা নিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করতে হয়, তাহলে প্রথম সূচনা করবে সরকারি কর্মচারীরা, কারণ তারা শিক্ষিত, স্মার্ট এবং ইনোভেশন। আপনি আমার সহ-আলোচক প্রায়ই বলে থাকেন যে একজন মেম্বার ইজ ইকুয়াল টু একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী একটা সমাজে। সুতরাং আপনি সরকারি কর্মচারীদের প্রভাব এই ভোটের ক্ষেত্রে অনেক পড়বে। আমরা চাই সকলে মিলে যে বাংলাদেশ আজকে সামনে আসতেছে, এই যে সকলে মিলে যে নতুন মেড ইন বাংলাদেশ হবে, জামাত বলেন, বিএনপি বলেন, আজকে এনসিপি বলেন, আরো যে ইসলামী ঐক্য জোট, ইসলামী খেলাফত আন্দোলন, অর্থাৎ বাংলাদেশের যত সরকারি সকল রাজনৈতিক দল, এই দলগুলো অবশ্যই এই যে সরকারি কর্মচারী আমরা যে খেটে খাওয়া, আমরা যে সমাজ বিনির্মাণের জন্য যে আমরা যে অবকাঠামোর যে দীর্ঘ 13 বছর ধরে যে আজকে জনপ্রশাসন সংস্কারের জন্য আমরা যে আন্দোলনটা করছি, এটার সাথে একত্রতা ঘোষণা করা উচিত। আর আমি ওইদিকেও যাচ্ছি না, যেহেতু এখনো এই সরকার বিদ্যমান। আমার দৃঢ় প্রত্যাশা, যে আলোকে, যে উদারতা নিয়ে আমাদের যে মাননীয় চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর ইউনূস স্যার যে সুন্দর স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে, যে একটা বৈষম্যহীন সমাজের সংস্কার এর ঘোষণা দিয়ে গেছেন, এবং উনি ওনার হাত ধরে এটা তৈরি হয়েছে, অনেকগুলো সংস্কার উনি করেছেন। আমি মনে করি যে এই সংস্কারের যে পরিসমাপ্তির যে প্রথম সূচনা, অর্থাৎ পে স্কেল গ্যাজেট দিয়ে এরপরে উনি স্পেসকেলের সুপ্রভাত করে যাবেন, এটা আমাদের প্রত্যাশা। এটা সারা বাংলাদেশের সরকারের আজকে 22-22.5 লক্ষ সরকারি কর্মচারীদের এটা এটা চাওয়া এবং প্রত্যাশা। আমরা আশা করি যে আমরাও আপনাদের জন্য শুভকামনা যে আপনাদের প্রত্যাশা পূরণ হোক। আমরা একদম শেষের দিকে অনুষ্ঠানের আমরা একটি প্রশ্ন দুইজনকে করতে চাই, সেটা হলো যে আপনারা যারা নতুন সরকার আসবে বা নির্বাচনের মাধ্যমে যারা আসবে, তাদের কাছে সরকারি কর্মচারীদের প্রত্যাশা কি হবে? অবশ্যই আমরা চাই যে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো সরকারি কর্মচারীদের মাধ্যমে বন্ধ হবে, এবং দেশে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে, এবং সৎ ভিত্তিক দেশ পরিচালনা হবে। এই যে নতুন যে বাংলাদেশ গঠন হবে, সরকারি কর্মচারীরা তাদের অংশীদার হবে, এবং সবসময় তাদের পথের প্রতিভা দিয়ে, তাদের যে মেধা, বুদ্ধি, প্রজ্ঞা এবং চাকরিদের যে নিয়ম নীতি, সরকারি রুলস এবং নিয়ম নীতির মাধ্যমে থেকে সরকারকে সার্বক্ষণিকভাবে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। এই প্রত্যাশা আমাদের নতুন বাংলাদেশ গঠনের জন্য যেই
সরকারই আসুক, সেই সরকারের কাছে আমাদের উদার আহ্বান থাকবে। ওই হ্যাঁ, ওই প্রত্যাশাটাই প্রত্যাশাই আপনারা আমরা রাখছি। আর বিশেষ করে আজকের যে স্টুডিওতে আমাকে বিশেষ করে আমন্ত্রণ জানাচ্ছেন সারা বাংলাদেশের 17 থেকে 20 তবকের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের যে সরকারি কর্মচারীরা মানে আমাকে উপলব্ধি করছে বা আমাকে দেখছে বা আমি যে কথা বলছি, তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিশেষ করে মানে সরকার মানে আমরা যে এই যে সরকারি সব অবস্থানে থাকছি, আমি সবসময় বলছি আমরা আন্দোলনের নয়, আলোচনায় বিশেষে ইনশাল্লাহ অবশ্যই আমাদের হৃদয়ের যে আকুতি, আমাদের 22.5 লক্ষ সরকারি কর্মচারীদের হৃদয়ের যে স্পন্দন, আকুতি, আমাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা হলো নবম পে স্কেল বাস্তবায়ন। ইনশাল্লাহ অবশ্যই আমাদের যে চিফ অ্যাডভাইজার, সর্বশেষ যে আমাদের আশা এবং প্রত্যাশা চিফ অ্যাডভাইজার স্যার ডক্টর ইউনূস স্যার অবশ্যই আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। সব আপনাকে বিশেষ করে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং সহ আলোচককে আমার পাশে আমি আজকে পেয়ে গর্বিত। উনি যে আমার সাথে আলোচনা করছেন সেই জন্য সমন্বয় পরিষদের সকল কর্মচারীদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সারা বাংলাদেশের সমন্বয় পরিষদের যে সকল নেতৃবৃন্দ তাকে অভিনন্দন। আমরা আনন্দ কাছে একদম নতুন সরকারের কাছে যে দলীয় সরকার গঠন করবে আপনাদের প্রত্যাশা কি? নতুন সরকারের কাছে প্রথম প্রশ্ন আমাদের আহ্বান হইল, আমাদের পার্লামেন্ট একটি স্বাধীন সার্বভৌম দেশ, যে সরকার আসবে আমরা যদি সরকারের সমস্ত কাজে উন্নয়ন করব, রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা করা লাগে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক ব্যবস্থা চালু করবে এবং অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা সরকার আমাদেরকে নিশ্চিত করবে। যে সরকার আসুক তার কাছে আমাদের এই আহ্বান। আর সরকারি প্রতিষ্ঠানে যেন দলীয়বাজ না হয়, দলবাজি যেন না হয়। আমরা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে দলবাজি হইলে সাধারণ মানুষ অসহায় বোধ করে, সাধারণ মানুষ সেবাটা পায় না। এই জন্য আমরা বলবো যে এখানে সেবা দেওয়ার জায়গা, এখানে আমরা মানুষের সেবা দিতে চাই এবং সরকারের উন্নয়নে তড়িৎ গতিতে আরো এগিয়ে যেতে চাই এবং আমাদের যে সমস্যাটা আছে এই সমস্যাগুলি আগামী দিনে সমাধানগুলি করতে হবে ইনশাল্লাহ। আর আমরা প্রধান উপদেষ্টাকে বলবো যে যার শেষ ভালো তার সব ভালো। আপনি অনেক বড় বড় কাজ করেছেন। আপনি প্রথম যখন তত্ত্বাবধায়ক সরকার আমাদের বাংলাদেশে তৈরি হইল, সেই সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ক্ষমতায় এসে নির্বাচন করাবেন, ভালো কিভাবে করাবেন, কর্মচারীদেরকে যদি ভালো ব্যবস্থা করতে পারে তাহলে নির্বাচনটা ভালো হবে। তিনি আমাদেরকে 20% মর্গ ভাতা ঘোষণা করে দিলেন। আমাদের কোনো দাবি ছিল না, আমরা খুশি হয়ে কাজ করছি। নির্বাচনটা এত সুন্দর একটা নির্বাচন হয়েছে। আমরা এখনো বিশ্বাস করব ডক্টর ইউনূস সাহেব যে নির্বাচনের জন্য সারা বিশ্বে নন্দিত হচ্ছেন, বলছেন যে একটা ভালো নির্বাচন চায়, ফেয়ার একটা নির্বাচন হবে। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব এবং সুন্দর একটা নির্বাচনের জন্য আমাদের পে কমিশন ঘোষণা করতে হবে। আমরা যদি পেটে পে স্কেল ঘোষণা করে আমরা পেটের ভাত পেলে আমরা সুন্দরভাবে কাজটাও করতে পারবো। আমরা আশাবাদী যে এই কাজটা ওনার করতে হবে, আর না করলে শেষ সময় তো বুঝিনি আমরা বসে থাকবো না। আমরা ক্ষুধার্ত মানুষ। আমরা শুধু 22 লক্ষ কর্মচারী বলি কেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ নিলে তাহলে 42 লক্ষ ছেলে পেলে নিয়ে কত 3 কোটি ভোটার আমরা। আমাদের যদি মূল্যায়ন না করে কোনো রাজনৈতিক দল, যারা ক্ষমতায় যাবেন আশা করতেছেন, তারা যদি আমাদের কথাটা চিন্তা না করেন তাহলে আমরা 3 কোটি ভোটারও কিন্তু চিন্তা ভাবনা করার চেষ্টা, ব্যালটেও আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে অনেক ধন্যবাদ আপনার ডেইলি ক্যাম্পাসে এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে আনার জন্য, আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং সারা দেশবাসীকে বলবো আমরা ধৈর্য ধরছি, আর 1-2 দিন দেখব, কালকে যে কর্মসূচি আসবে সারা দেশে সেটা বাস্তবায়ন হবে। আজকে দেখেছেন সারা বাংলাদেশে কর্মচারীরা প্রতিবাদ সভা করেছে, গতকালকেও করেছে নিয়মতান্ত্রিকের মাধ্যমে। আমরা গণতান্ত্রিক সরকারের কর্মচারী, রাষ্ট্রের। আমরা যে সমস্ত আন্দোলন করব আমাদের কোনো ভাঙাচোরা না, আমাদের কারোর উপরে আক্রমণ না, আমাদের হলো ক্ষুধার জ্বালা। এটা আমার সেই পর্যন্ত অপেক্ষা করব। আগামীকাল আপনারা ধন্যবাদ সবাইকে ঘোষণা করবেন, তার পর্যন্ত আপনারা জানেন যে পে স্কেলের বাস্তবায়ন নিয়ে শেষ পর্যন্ত কর্মচারীদের মধ্যে কিন্তু একটি অসন্তোষ দেখা গেছে এবং এটি 31 জানুয়ারির মধ্যে বাস্তবায়নের জন্য কর্মচারীরা দাবি করেছেন। এই দাবির প্রেক্ষাপটে আগামীকাল কিন্তু তাদের কর্মসূচি ঘোষণার একটি শিডিউল ঠিক করা আছে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো যে কি কর্মসূচি তারা ঘোষণা করছেন বা সরকারের পক্ষ থেকে ঠিক কি হলো এখানে সরকারের পক্ষ থেকে ঠিক কি আশ্বাস দেওয়া হয় তাদেরকে, সেই বিষয়ের জন্য আমরা অপেক্ষা করব। সব খবর এবং তথ্যের জন্য আমাদের সঙ্গেই থাকুন। তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের সাথে থাকুন।